ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের গসেস ল। তো গসেস ল আমরা শুরু করবো একদম গোড়া থেকেই আমরা একদম যে আলোচনা করব একদম কুলম্বস ল থেকে, যে সেখান থেকে আমরা আসবো গসেস লতে। যাই হোক, আমরা কুলম্বস ল থেকে আমরা শিখেছি যে কোনো একটা যদি পয়েন্টে একটা সোর্স চার্জ কিউ থাকে, তাহলে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র কত হয় না 1/4πε0 Q/r² আর ইউনিট। এখানে আমরা পজিটিভ চার্জ নিয়েছি, আর দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্র যেটা পাচ্ছি যে 1/4πε0 Q/r²। তার মানে দূরত্ব যে অভিমুখে তড়িৎ ক্ষেত্র সেই অভিমুখে। এখানে এটা একটা কথা বলার, কুলম্বস ল থেকে আমরা পেয়েছি যে তার মানে দূরত্ব যত বাড়ছে তত তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে, কমছে। এখানে যদি আমরা শুধু মানটা নিয়ে যদি কথা বলি, E ভেরিয়েজ 1/r², তাহলে কিউ চার্জ থেকে যত বেশি দূরে আমরা যাচ্ছি দেখছি তড়িৎ ক্ষেত্র ক্রমশ কমছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে। যত কাছে আসছে তড়িৎ ক্ষেত্র তত বেশি হচ্ছে, এটা আমরা জেনেছি। এবারে যদি আমরা এই জিনিসটাই বলছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে ব্যাপারটা, আমরা যেহেতু তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা জানি, যে যদি আমরা দেখি যে কোনো একটা পয়েন্ট চার্জ যদি কিউ আমরা নিই, তাহলে তার জন্য যে বলরেখা আমরা যেভাবে পাই তড়িৎ বলরেখা, কিউ চার্জ থেকে আমরা এবং তড়িৎ বলরেখাগুলো পাই, কিউ চার্জ থেকে শুরু হচ্ছে, শেষ হবে কোথায়, অসীমে গিয়ে শেষ হবে। তড়িৎ বলরেখার ধারণা অনুযায়ী তড়িৎ বলরেখা কি সেটা আমরা আগে আলোচনা করেছি, যে বলরেখা যে কোনো বিন্দুতে মানে তার স্পর্শক টানে সেটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তার মানে বলরেখায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝাচ্ছে সোজা কথা। তো আমরা যদি দেখি যে এই ধারণা অনুযায়ী যদি আমরা বলি যে যত কিউ চার্জ থেকে দূরের দিকে যাচ্ছি তত কি হবে না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে কমে যাবে, কাছের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে। ঠিক আছে? তো আমরা যদি এবার যদি বলি যে তাহলে আমি যদি বলরেখার ধারণা থেকে বলি যে একটা কিউ চার্জ থেকে ঠিক কতগুলো বলরেখা নির্গত হবে, কতগুলো বলরেখা এখানে মনে হবে যে না স্যার যত বেশি আঁকা যাবে তত বেশি হবে। যে আমি যদি বেশি সংখ্যক বলরেখা আঁকি, মানে আমার পেন্সিলটা যদি খুব শার্প হয়, আমি যদি খুব এনার্জেটিক হই, তাহলে আমি মানে প্রচুর মানে নির্ভর করছে আমার কতটা শার্প পেন্সিল বা আমি কতটা এনার্জেটিক তার উপর ডিপেন্ড করে এখানে প্রচুর আমরা বলরেখা পেতে পারি। তো আমার কথাটা সেটা না। তাহলে এই বলরেখার সাথে আমরা যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সম্পর্কটা করতে চাইছি, যে যত আমরা যদি কাছের দিকে দেখি, যদি আমরা দেখি যে এই জায়গায় যদি আমি একটা কোনো একটা ক্ষেত্র একটা এরিয়া নিলাম, একটা সারফেস নিলাম, সেই সারফেসের মধ্যে আমি দেখছি এখানে হয়তো কিছু সংখ্যক বলরেখা পাস করেছে। একটু দূরের দিকে নিলে কি হবে, দেখা যাবে একই এরিয়ার যদি আমরা সারফেস নিই তাহলে একটু কম সংখ্যক বলরেখা পাস করবে এর মধ্যে দিয়ে। তাহলে যত দূরের দিকে যাচ্ছি তত কি কম সংখ্যক বলরেখা পাস করছে, যত কাছের দিকে আসছে তত বেশি সংখ্যক বলরেখা পাস করছে। আবার আমরা বলছি যত দূরের দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড বেশি হচ্ছে, যত কাছের দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড কম হচ্ছে। তো আমরা বলবো যে বলরেখা টোটাল বলরেখার সংখ্যা না বলে আমরা বলরেখার সংখ্যা ঘনত্ব বলবো। কিরকম না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা কত। তো যদি আমাদের মানে যেটাকে আমরা বলছি বলরেখার সংখ্যা ঘনত্ব, লাইন ডেন্সিটি যেটা বলছি, যদি আমাদের দ্বিমাত্রিক তল হয় তখন আমরা সংখ্যা ঘনত্ব মানে যদি বলি যে কিউ চার্জ থেকে যদি এন সংখ্যক বলরেখা নির্গত হয়, দ্বিমাত্রিক কেসে 2D কেস, তাহলে এন সংখ্যক বলরেখা নির্গত হলে তখন কি হবে না লাইন ডেন্সিটি কত হবে না n/2πr।
n/2 আমি একটা দ্বিমাত্রিক তল যেহেতু বলছি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটা মানে আমি বলবো যে এই বৃত্তের মধ্য দিয়ে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে। লাইন ডেন্সিটি যদি বলি যে এখানে যদি আমি বলি যে 2 ডাইমেনশনাল সেটা আমার এইভাবে হবে। যদি 3 ডাইমেনশনাল কেস হয় তখন চারদিকে বলরেখাগুলো নির্গত মানে একদম 3টি অক্ষ বরাবর সব দিকেই থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে, সব দিকেই থাকবে। তখন আমার লাইন ডেন্সিটি কত হবে, যদি আমার টোটাল বলরেখার সংখ্যা m হয় 3 ডাইমেনশনাল কেসে n/4πr²। মানে আমরা কিউ চার্জের চারিদিকে আমরা ভাবতে পারি একটা আর ব্যাসার্ধের গোলক, গোলক দিয়ে কিউ চার্জটাকে আমরা আবদ্ধ করছি। তাহলে টোটাল n সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, তাহলে বলরেখার সংখ্যা ঘনত্ব কত হবে, n/4πr²। তো nটা তো আমরা বললাম যে nটা নির্ভর করছে যে কতগুলো সংখ্যা হবে সেটা আমাদের উপর নির্ভর করছে। তাহলে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজ করব কি করে, মানে একটা সাধারণ মানে একটা প্রমাণ ব্যাপারে আমরা আসবো কি করে, নির্দিষ্ট ব্যাপারে আসবো কি করে। আমরা এইটুকু বলতে পারি যে যদি যে কোনো একটা স্যাম্পল, এটা একটা নমুনা নিলাম, যে যদি বলি যে একটা চার্জ থেকে 100টা বলরেখা বেরোচ্ছে টোটাল, তাহলে সেটাকেই আমরা মানে সেটা হচ্ছে স্যাম্পলিং রেট, নমুনায় সেটা সেই হারটাকে আমরা মেনটেন করে যদি বলি কিউ চার্জ রাখলে 100টা যদি বলরেখা বেরোয় তাহলে 2q চার্জ রাখলে সেক্ষেত্রে কত হবে, 2 × 100। আমি বললাম যে কিউ চার্জ রাখার জন্য n সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, তাহলে যদি আমি 2q চার্জ রাখি তাহলে কত হবে না 2n সংখ্যক বলরেখা নির্গত হবে, টোটাল বলরেখা। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা তো আমরা বলেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা বলছি যে বলরেখার সংখ্যার সঙ্গে সমানুপাতিক। যে বলরেখার সংখ্যা মানে সংখ্যার ঘনত্ব যদি 3 ডাইমেনশনাল কেস হয় তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, আর 2 ডাইমেনশনাল হলে তখন বলতে হবে একক দৈর্ঘ্যে। এটা তো 2 ডাইমেনশনাল কেস এই ব্ল্যাকবোর্ডের এই হোয়াইট বোর্ডের মধ্যে, তাহলে এখানে প্রতি একক দৈর্ঘ্যে মানে ধরো এটা যদি আমি একটা বৃত্ত কল্পনা করি তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ঠিক কতগুলো বলরেখা বেরোচ্ছে, তখন এইটা একটা স্যাম্পলিং রেট। তাহলে এইটাকে নিয়ে যদি 3 ডাইমেনশনাল কেস হয়, এটা হচ্ছে তার সংখ্যা ঘনত্ব, সরি 3 ডাইমেনশনাল কেস হয় তখন কি হবে, তখন আমরা পুরোটাকে ভিতরে একটা গোলকের মতো আমাদের নিতে হবে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা কত হবে না তো n/4πr²। যদি কিউ চার্জ হয় তাহলে 2q চার্জ হলে কত হবে 2n/4πr²। তখন 2q চার্জের জন্য বলরেখার সংখ্যা কত হবে 2n/4πr²। মানে মূল কথাটা হচ্ছে যে চার্জ যত বাড়ছে তত বলরেখা বাড়বে, বলরেখার সংখ্যা বাড়বে। যদি আমি 2q জায়গায় 3q নিই 3 গুণ হয়ে যাবে। আমরা আগেও জেনেছি যে ম্যাক্সওয়েল সূত্র থেকে যে বলরেখার সংখ্যাটা নির্ভর করছে আধানের উপর, তাহলে সেই আধানের উপর মানে সেটা আমরা নিজেরাই স্ট্যান্ডার্ডাইজ করবো যে কত সংখ্যা হবে। যে কোনো একটা রেটের জন্য যদি বলি, আমরা আগেই বলেছি ম্যাক্সওয়েল সূত্র থেকেও জেনেছি যে একটা পয়েন্টে যদি কিউ থাকে তাহলে সেখান থেকে সর্বোচ্চ কতগুলো বলরেখা নির্গত হবে না q/ε0, যদি শূন্য মাধ্যম হয়। ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, q/ε0 হচ্ছে এটা বলরেখা মোট বলরেখার সংখ্যা। আমরা এই ব্যাপারটা যদি দেখি যে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সরাসরি বলরেখার সংখ্যা ঘনত্বের উপর নির্ভর করছে, এবং এখান থেকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানে ডেফিনেশনটা আমরা দিয়েছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা বলেছি যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে লম্বভাবে অবস্থিত তলের প্রতি একক ক্ষেত্রফলে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, অতিক্রান্ত তড়িৎ বলরেখার
সংখ্যা, এই সংখ্যাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছি। এই সংখ্যা দ্বারাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংখ্যাটা নির্ধারিত হচ্ছে। তাহলে যদি আমি বলি যে কিউ সংখ্যক চার্জের জন্য এন সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, আমি যদি বলি যে আর দূরত্বে, তাহলে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে না, তাহলে আমাকে কিউ চার্জ থেকে যে বিন্দু থেকে আর দূরত্ব পর্যন্ত মানে একটা আর দূরত্বের ব্যাসার্ধ নিয়ে পুরো একটা গোলক নিতে হবে। কারণ গোলক নিলে কিউ থেকে চারদিকে যতগুলো তড়িৎ বলরেখা বেরোয় সবগুলোকে আমরা ক্যাচ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কত হবে না, বলরেখার সংখ্যা একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা কত হবে না, আর ব্যাসার্ধের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে বলরেখার সংখ্যা কত হবে, n/4πr², n/4πr²। তাহলে এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা। তাহলে এর মানটা কত, এবারে আমরা কুলম্বস ল থেকে আমরা জানি যে ই সমান হচ্ছে q/4πε0 r², বা এটাকে আমরা এইভাবে লিখছি q/ε0 4πr²। তাহলে এই n আর q/ε0, তার মানে মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত, n = q/ε0। এই ধারণা থেকে তো আমরা বলেছি যে এটা হচ্ছে মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা। আমরা ম্যাক্সওয়েল সূত্র থেকে বলেছি যে কিউ চার্জ থাকলে সেখান থেকে মোট q/ε0 বলরেখা নির্গত হবে। তাহলে সেখান থেকে আমরা বলছি 4πr² এর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, এটা একক ক্ষেত্রফলে কত, সেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কথাটা হচ্ছে তাহলে আমি যদি একটা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা নেব, ধরো একটা আমরা ইউনিফর্ম একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, মানে সুষম তড়িৎ ক্ষেত্র। একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা নিচ্ছি। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বলরেখাগুলো সমান্তরাল হয়, সেটা আমরা জানি। তো সুষম তড়িৎ ক্ষেত্রে মনে করো তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে একটা তল রয়েছে, লম্বভাবে একটা তল রয়েছে। তাহলে যে তলে দেখাই, লম্বভাবে তল রয়েছে, যে তলের ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে যদি আমি বলি যে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, ই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে যদি ই হয়, মানে যেহেতু এরা সুষম তড়িৎ ক্ষেত্র সর্বত্রই ই রয়েছে, এটা নিয়ে কিছু নেই, যে এই ক্ষেত্রফলের যে তলটা রয়েছে সর্বত্রই হচ্ছে ই, কেন সুষম তড়িৎ ক্ষেত্র সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অভিমুখ একই। তাহলে ই মানে এখানে বোঝাচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলে এখানে ই সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হয়েছে। তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত বলরেখা, মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত না, ই ইন্টু এ। এটা হচ্ছে মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা। ঠিক আছে, এবারে কথাটা হচ্ছে যে যদি আমার এই এ ক্ষেত্র মানে এ ক্ষেত্রফলের যে তলটা যদি ইর সাথে লম্বভাবে না থাকে, মানে লম্বভাবে না থাকে মানে আমি বলতে চাইছি যে যখন লম্বভাবে থাকছে তখন এই যে এ ক্ষেত্রফল তলটা তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকছে, মানে কি ক্ষেত্রফলের অভিমুখ কিন্তু তলের লম্ব বরাবর। ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে এর অভিমুখ, এটা হচ্ছে ইর অভিমুখ, মানে অ্যাকচুয়ালি ই আর এ কিন্তু সেম ডিরেকশনে রয়েছে, একই অভিমুখে রয়েছে। যদি ই আর এ যদি সেম ডিরেকশনে না থাকে, এরকম ধরলাম যে একটা কোণ করে থাকে, ইউনিফর্ম ফিল্ড হতে পারে, কিন্তু যে তলটার কথা আমরা বলছি, যে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা আমরা নির্ণয় করব, জানতে চাইছি, এটা হচ্ছে ইর অভিমুখ আর এইটা তার লম্ব বরাবর, এটা এর অভিমুখ। যদি এটা থিটা কোণ করে থাকে, তাহলে স্বাভাবিকভাবে যদি এটা কোণ করে থাকে, পুরোপুরি লম্বভাবে থাকলে যতগুলো বলরেখা অতিক্রম করবে, একটু কোণ করে থাকে কি হবে, কিছু সংখ্যক বলরেখা অতিক্রম করে, পুরোটা হবে না, কারণ বাকিটা বেরিয়ে যাবে।
মানে আমাকে দেখতে হবে যে তাহলে এই যে এই ক্ষেত্রফল তো এখন মানে ইর অভিমুখে নেই, তাহলে এই ক্ষেত্রফলের কতটুকু অংশ ইর অভিমুখে রয়েছে, ই বরাবর এর উপাংশটা আমাকে জানতে হবে। যতটুকু রয়েছে এই ক্ষেত্রফলের যতটুকু অংশ মানে ইর অভিমুখে রয়েছে, তাহলে সেই উপাংশের জন্য আমরা মানে বলবো যে ততগুলো বলরেখা নির্গত হচ্ছে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কারণ এটা তো লম্বভাবেই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কত হবে না ইর অভিমুখে এর উপাংশ কত না এ cos থিটা, যেহেতু এ একটা ভেক্টর, তাহলে আমি ভাবতে পারি যে ধরো যদি এ হয় কি হতে পারে, যদি একটা প্রজেকশন নিই এখানে, তাহলে তখন এটাও এর অভিমুখ হবে। তাহলে এ ক্ষেত্রফলের উপাংশ মানে এর অভিমুখে কি হচ্ছে, ক্ষেত্রফলের কমে যাচ্ছে, কারণ এ cos থিটা আসছে, cos থিটার জন্য কমে যাবে, ম্যাক্সিমাম তার সমান হতে পারে যখন সেম ডিরেকশন মানে থিটা যখন 0 ডিগ্রি হবে, নাহলে বাকি সর্বত্র কমতে থাকবে। তাহলে এ cos থিটা, তাহলে এই ক্ষেত্রে কত হবে না মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে না ই এ cos থিটা। বা এটাকে আমরা ভেক্টর ফর্মে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি, ইউ একটা ভেক্টর, এরিয়া একটা ভেক্টর, ই ডট এ। তাহলে ই ডট এ এটা মানে যদি আমি জেনারেলাইজড করি, এটা তো লম্বভাবে থাকলেই ই এ হয়, না থাকলে যে কোনো কোণে থাকলে ই ডট এ। ই এ cos থিটা, এখানে থিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়ার মধ্যবর্তী কোণ। তাহলে এইটা হচ্ছে মোট অতিক্রান্ত বলরেখার সংখ্যা। ঠিক আছে, এটাকেই আমরা বলছি, এটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তার মানে তড়িৎ বলরেখা ছিল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছিল একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে ক্ষেত্রফলের যে তলের কথা বলছি ওই তলের মধ্যে ফ্লাক্স কত না ওই তলের মোট ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। ইলেকট্রিক ফ্লাক্স আমরা মানে ফ্লাক্স মানে হচ্ছে কি বলবো, এটা কথাটা মানে ফ্লো আর কি। ধরো একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, আমি বলবো যে পাইপের তার প্রতি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ধরো কিছু পরিমাণ জল প্রতি সেকেন্ডে কিছু জল বেরিয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে ওয়াটার ফ্লাক্স, কত জল বেরোচ্ছে। এখানে আমরা ভাবছি যে একটা ক্ষেত্রফল নিয়ে একটা তল নিয়ে সেই তলের মধ্যে কত সংখ্যক বলরেখা যাচ্ছে, কত সংখ্যক ইলেকট্রিক মানে কত পরিমাণে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, মানে ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড, এটা ভাবা যেতে পারে। এটা হচ্ছে ফ্লাক্স ইডিওটে। যদি আমরা দেখি মানে ব্যাপারটাকে আরো জেনারেলাইজড করি, আমরা আসছি আস্তে আস্তে আমাদের লক্ষ্যের দিকে, আরো জেনারেলাইজড করি, মানে যদি আমরা বলি যে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম না হয়, আমার সারফেস বললাম যে সেম ডিরেকশনে নেই, যে কোনো ডিরেকশনে থাকতে পারে, এবার আমার কন্ডিশন যদি ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্ম না হয় তখন কি হবে, যদি ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম না হয়, আমরা যে কোনো একটা তল নিচে সাপোজ আমরা বললাম এই তলের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা আমরা নির্ণয় করব। এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নেই, এখানে ধরলাম যে ইলেকট্রিক ফিল্ড বিভিন্নভাবে রয়েছে, এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নেই। মানে সুষম তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা তো তড়িৎ ফ্লাক্স আমরা এইটুকু আমাদের অভ্যাস আছে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা মানেই তড়িৎ ক্ষেত্র ই। তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত যে কোনো কোণে থাকলে তাহলে আমরা সরাসরি করে দিচ্ছি ই ডট এ। যদি ইটা বিভিন্ন জায়গায় এখানে যে ই এখানে যে ই প্রত্যেকটা জায়গায় ইটা আলাদা, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে সেক্ষেত্রে যেতে গেলে আমাদের ম্যাথমেটিক্যাল টেকনিক কি করব না, আমরা ধরে নেব এই যে তলটা, এই তলের মধ্যে একটা ক্ষুদ্র একটা ক্ষেত্রফল একটা আমরা পাবো, খুবই ক্ষুদ্র, ইনফাইনাইট সিঙ্গেল এরিয়া, ধরো তার ক্ষেত্রফল হচ্ছে ডিএ। ক্ষুদ্র ধরা পড়লে আমাদের সুবিধাটা কি না, ক্ষুদ্র ধরলে আমরা সেই ক্ষুদ্র ক্ষেত্রফলের যে কোনো বিন্দুতে আমরা ভাববো তড়িৎ ক্ষেত্র সুষম, যেহেতু খুবই ক্ষুদ্র তাহলে তার মানে প্রত্যেকটা পয়েন্টে মানে যুক্তি আমাদের বলছে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কি হবে, একই হবে। ক্ষুদ্র নেওয়ার জন্য হবে, বড় নিলে তো তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যাবে, এত ক্ষুদ্র বলেই
এর যে ডিফারেন্সটা আমাদের চোখে পড়ছে না, বা যেটুকু ডিফারেন্স তাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে সেই ক্ষুদ্র ক্ষেত্রফলে আমি বললাম ক্ষুদ্র তলটা নিলাম, ধরো এটা ডিএ, এটা ডিএ, আর তড়িৎ ক্ষেত্র তো আমরা যেহেতু ক্ষুদ্র এরিয়া নিয়েছি, ইনফিনিটেসিমাল এরিয়া নিয়েছি, তাহলে সেটা সুষম ধরতে পারি ডিএ ক্ষেত্রের জন্য, এটা অ্যাঙ্গেল থিটা। তাহলে এক্ষেত্রে এই ডিএ এরিয়ার মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, তাকে আমরা বললাম যে ফ্লাক্সটা বা তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএ, ই ডট ডিএ, ক্ষুদ্র বলে সম্ভব হলো। ঠিক আছে, তাহলে যদি বলি মোট ফ্লাক্সটা কত হবে, না তখন মোট ফ্লাক্স মানে মোট তলের জন্য ধরো এই ক্ষেত্রের জন্য কত হবে, না ফাই ইকুয়ালস টু, তখন ইন্টিগ্রেশন করব ডি এর জন্য ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। তাহলে ই আর মানে এরিয়ার উপর কিভাবে ডিপেন্ড করছে, ই মানে মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে পজিশনের উপর, সেটা আমরা ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাব। তখন আমরা পুরোটাই পেয়ে যাবো, মানে ইন্টিগ্রেশন করলে পুরো ক্ষেত্রের জন্য আমরা তাহলে ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি, এটা তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএ। এবার যদি আমি বলি আমাদের এই যে তলটা যেটা আমরা নিচ্ছি এরিয়া বললাম ই ডট ডিএ, যেটা আমরা একটা সারফেস ইন্টিগ্রাল করলাম ক্ষেত্র সমাকল, এইটা যদি আমাদের এমন হলো যাতে এই তলটা এখানে যে চার্জের কথা আমরা বলছিলাম, যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ধরো এই ই তড়িৎ ক্ষেত্র আসছে সাপোজ এখানে কিউ চার্জের জন্য, তাহলে পুরো কিউ চার্জকে যদি এনক্লোজ করে মানে সীমাবদ্ধ করে চারদিক থেকে যদি ঘিরে ফেলে কিউ চার্জটাকে, তাহলে চারদিক থেকে কিউ চার্জটাকে ঘিরে ফেললে তখন মানে তখন আমার এটা হচ্ছে এরকম, চারদিকে মানে আমি ক্লোজ করে দিচ্ছি আর কি, ক্লোজ ইন্টিগ্রাল হচ্ছে ক্লোজ মানে বদ্ধ ক্ষেত্র সমাকল। মানে এই যে তলটা আমরা বললাম এটা যদি বদ্ধ হয় মানে কিউ চার্জের চারদিকে যদি থাকে, কিউ যদি তার ভেতরে থাকে মানে একদম বদ্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ই ডট ডিএসটা ফ্লাক্স মানে কি বোঝাচ্ছে, মোট বলরেখার সংখ্যা। তাহলে মোট বলরেখার সংখ্যা মানে আমরা আবার কিউ চার্জ থেকে মোট কতগুলো বলরেখা বেরোয় সেটা আমরা আগেই পড়েছি, আমরা দেখিয়েছি কিউ বাই ইপসাইলন নট। তাহলে কিউ চার্জ থেকে মোট কিউ বাই ইপসাইলন নট বলরেখা বেরোচ্ছে, আবার ফ্লাক্সও বলছে, সেটাও বলছে যে মোট বলরেখার সংখ্যা। এবং এক্ষেত্রে যে আমরা ফ্লাক্স করছি কি বদ্ধ তল বরাবর মোট ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স, বদ্ধ তল বরাবর মোট তড়িৎ ফ্লাক্স মানে কি কিউ চার্জ থেকে যতগুলো বলরেখা বেরোচ্ছে সবগুলোকে আমরা ক্যাচ করতে পারছি। তার মানে এই যে ই ডট ডিএস এটা সমান তাহলে কি হওয়া উচিত, কিউ বাই ইপসাইলন নট মোট বলরেখার সংখ্যার সাথে সমান হওয়া উচিত। এটাই হচ্ছে গসেস ল বা গসের উপপাদ্য, গাউসীয় উপপাদ্য। এইটা হচ্ছে গসেস ল, গাউসীয় উপপাদ্য। তাহলে বোঝা গেল আমরা বলরেখার সংখ্যা থেকে আমরা এই ব্যাপার মানে গসেস লটাকে আনলাম, যে ফ্লাক্সের ব্যাপার থেকে, যে ফ্লাক্সটা কি জানা গেল, ফ্লাক্স থেকে আমরা গসেস লতে এলাম। যে তাহলে গসেস ল যদি স্টেটমেন্ট যদি বা বিবৃতি, তাহলে কি হবে না কোনো বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ইপসাইলন নট গুণ, যেখানে ইপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ক্ষেত্রটা। বোঝা গেল, যেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম সেটাকে আমরা বিবৃত করছি, যা পেলাম যে কোনো বদ্ধ তল দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ইপসাইলন নট গুণ, যেখানে ইপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ক্ষেত্রটা। যদি এখানে শূন্য মাধ্যম না যদি অন্য কোনো মাধ্যম থাকতো তখন আমরা কি লিখতাম, এই জায়গায় তখন আমরা লিখতাম কিউ বাই কে ইপসাইলন নট, যেখানে কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমের, বা তাকে আমরা এইভাবে লিখতে পারি কিউ বাই ইপসাইলন, ইপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ক্ষেত্রটা। শূন্য মাধ্যম হলে তখন ইপসাইলন নট হবে, বা ওই ইপসাইলন সমান লেখা যেতে পারে কে ইপসাইলন নট, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে গসেস ল ব্যাপারটা বোঝা গেল। তাহলে গসেস ল থেকে আমরা তাহলে কি পেলাম, তাহলে কেন বা আমরা গসেস ল শিখবো। গসেস লতে যেটা আমরা পেলাম সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস
ক্লোজ ইন্টিগ্রাল ds সমান বা dA সমান যাই হোক q/ε0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তার মানে গসেস লটাও কিন্তু চার্জ এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন চার্জ এন্ড ইলেকট্রিক ফিল্ড, আধান এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক গসেস ল। আমরা কুলম্বস লতেও ঠিক তো তাই পেয়েছিলাম। কুলম্বস ল অনুযায়ী আমরা পেয়েছি E = 1/4πε0 q/r²। এটা গসেস ল, এটা হচ্ছে কুলম্বস ল। এখানেও কিন্তু ইলেকট্রিক ফিল্ডে চার্জের মধ্যে সম্পর্ক। তাহলে গসেস ল কিন্তু কুলম্বস ল এর আমরা আরেকটা রূপ বলতে পারি, যে কুলম্বস ল যে কথা বলছে গসেস ল ঠিক সেই কথা বলছে। তাহলে সেই কথাই বলে তাহলে আমরা গসেস ল শিখবো কেন? শুধু কুলম্বস ল থেকেই তো হতো। এখানে একটা ব্যাপার যে কুলম্বস ল এর কিছু লিমিটেশন আছে। লিমিটেশন আমরা যেমন বলেছি যে কুলম্বস ল কিন্তু মূলত পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, মানে বিন্দু আধান হতে হবে। কুলম্বস ল এর ক্ষেত্রে যে সোর্স চার্জগুলো সেখানে মানে মুভেবল বলে মুশকিল, স্টেশনারি হতে হবে, স্থির হতে হবে, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু গসেস ল এর ক্ষেত্রে আমরা তো দেখবো যে আধানটা বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত কিনা। যদি বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত তাহলে গসেস ল থেকে আমরা সহজে পেয়ে যাবো। তাহলে মানে সেক্ষেত্রে গসেস ল এর ক্ষেত্রে বিন্দু আধান বা স্টেশনারি আধান হওয়ার দরকার নেই, স্থির আধান হওয়ার দরকার নেই। এই জন্য কুলম্বস ল থেকে গসেস ল কিন্তু মানে মোর জেনারেলাইজড ফর্ম, মানে কি বলবো, মোর জেনারেল বলা যেতে পারে, আরো সার্বিক কুলম্বস ল থেকে গসেস ল। এই জন্য যখন ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব যখন কাজ করেছেন, তড়িৎচুম্বকীয় তত্ত্ব সম্পর্কে 4টা বিখ্যাত ইকুয়েশন রয়েছে, সেই বিখ্যাত ইকুয়েশনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক থেকে যে ইকুয়েশনটা নিয়েছেন সেটা হচ্ছে গসেস ল। সেখানে কিন্তু কুলম্বস লকে নেওয়া যায় না। এই জন্য কুলম্বস ল থেকে কিন্তু গসেস ল কিন্তু মোর ফান্ডামেন্টাল, মোর জেনারেল, আরো মৌলিক। তবে গসেস লটাকে সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি না। গসেস ল অ্যাপ্লাই করা যাবে যদি যে মানে সিমেট্রিক যদি বডি হয়, সিমেট্রিক বডি মানে যদি মানে যার ক্ষেত্রে আমরা বা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব সেখানে যদি আমরা দেখি যে আধান যে বস্তুর মধ্যে রয়েছে সেই বস্তু যদি কোনো সিমেট্রি থাকে, প্রতিসাম্য থাকে, মানে গোলীয় প্রতিসাম্য কি সিলিন্ড্রিক্যাল চোঙাকৃতি কিংবা প্লেন সিমেট্রি, মূলত তো 3টা ফান্ডামেন্টাল সিমেট্রি রয়েছে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল আর প্লেন সিমেট্রি। এই সিমেট্রি যখন সিমেট্রি থাকা মানে যে কোনো জায়গায় সিমেট্রি থাকা মানে সেক্ষেত্রে প্রবলেমটা অনেকটা ইজি হয়ে যায়। একটা যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যেখানে সিমেট্রি নেই সেখানে কিন্তু ক্যালকুলেশন জটিল। যেখানে সিমেট্রি রয়েছে, একটা কি বলে একটা সম্পর্ক রয়েছে, একটা সুন্দর সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা সেই সিমেট্রি থেকে সম্পর্ক খুঁজে আমরা সহজে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি। কুলম্বস ল এর ক্ষেত্রে কি হচ্ছে, সিমেট্রি থাকা সত্ত্বেও আমরা মানে তাকে কাজে লাগাতে পারছি না। গসেস ল কিন্তু কি করছে, সেই সিমেট্রিটাকে কাজে লাগিয়ে সহজে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা যাচ্ছে। আমরা তো কুলম্বস লর ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র কিভাবে নির্ণয় করি, যদি আমরা দেখি একটা বিন্দু আধানের ক্ষেত্রে তো কোনো ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি আমরা দেখি যদি কোনো সিস্টেম অফ চার্জ একাধিক আধান থাকে, ধরো সেটা কোনো গোলকের ক্ষেত্রে হতে পারে, বা আমরা যদি বলি একটা তারের মধ্যে বেশ কিছু সংখ্যক চার্জ আছে। আমরা এটা আমরা করেছিও আগে, যে বেশ কিছু চার্জ থাকলে সেখানে যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো, যদি একটা তড়িৎ ক্ষেত্র কত হবে, যদি আমার এটা যদি একটা ইনফাইনাইট সিস্টেম হয়, মানে এটা বিস্তৃতিটা হচ্ছে অসীম দৈর্ঘ্য পর্যন্ত, তাহলে তার তড়িৎ ক্ষেত্র কত হবে। কুলম্বস ল হলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, পুরো প্রত্যেকটা বিন্দু আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করে প্রত্যেকটার জন্য যা হবে সবগুলোকে ভেক্টরে যোগ করতে হবে, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। কুলম্বস লতে প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে কাজে লাগিয়ে এখানে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করি, তারপরে ইনফাইনাইটের জন্য কন্ডিশন বসিয়ে আমরা
ক্যালকুলেশন করি, একটা বিশাল একটা বড় ইন্টিগ্রেশন আসে। সেই একই জিনিস যদি আমরা এখানে করি যে এরকম ইনফাইনাইট লং ওয়্যারের ক্ষেত্রে ওই ওয়্যার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে, সেটা করার জন্য আমরা খুব মানে গসেস লতে খুব সহজে করতে পারি। আমরা জাস্ট দেখাচ্ছি একটা স্যাম্পল। যেহেতু সিমেট্রি রয়েছে এখানে, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এটা তার মানে আমরা ভাবতে পারি যে যে কোনো তার তো এরকম মানে চোঙাকৃতি হয় এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত তার অসীম। এই সিমেট্রি থেকে বলা যায় যে এখানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কিন্তু ওই চোঙ বা এই তারের পৃষ্ঠতলের লম্ব বরাবর হবে সিমেট্রি মেনটেন করার জন্য। মানে ইলেকট্রিক ফিল্ডের একটা সিমেট্রি থাকবে, যে সিমেট্রি কিন্তু অবশ্যই চার্জ সিমেট্রির সাথে ম্যাচ করতে হবে। এটা কিন্তু আমাদের একটা কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন মানতেই হবে, সিমেট্রি থাকতেই হবে। আমি যেমন তেমন এখানে তড়িৎ ক্ষেত্র হবে না, যেমন মানে এই মানে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি কিন্তু তড়িৎ ক্ষেত্রগুলো পৃষ্ঠতলের লম্ব বরাবর হবে। অন্য যে কোনো দিকে থাকলে তখন দেখো সিমেট্রি ম্যাচ করছে না। যে সিমেট্রি বলতে, সিমেট্রিতে আমরা জানি যেমন একটা হয়তো রিফ্লেকশন সিমেট্রি হয়, ট্রান্সলেশন সিমেট্রি বা রোটেশন সিমেট্রি হয়। তাহলে অন্য যে কোনো অভিমুখে থাকলে তখন সিমেট্রি ম্যাচ করবে না, ঠিক আছে। যদি আমরা বলি যে ইলেকট্রিক ফিল্ড এরকম আমরা নিতে পারি না, এরকম নিতে গেলে যদি আমরা যদি রিফ্লেকশন সিমেট্রি দিয়ে দেখি, ধরো এখানে একটা আমরা মিটার বসিয়ে দেখলাম, তখন স্বাভাবিক তখন তো এটা তো রিফ্লেকশন হলে এইভাবেই হবে। তাহলে রিফ্লেকশন সিমেট্রি ম্যাচ করছে না সেক্ষেত্রে। সিমেট্রিতে মানে সব যে তিনটা অপারেশন রয়েছে, রিফ্লেকশন, রোটেশন বা ট্রান্সলেশন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকম হবে, তবেই তো সিমেট্রি। মানে ইলেকট্রিক ফিল্ডের সিমেট্রি অবশ্যই চার্জ সিমেট্রিতে ম্যাচ করবে। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে গসেস ল যদি অ্যাপ্লাই করি, আমরা খুব সহজে কয়েক লাইনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন এক্ষেত্রেও ই ডট ডিএস কিউ বাই ইপসাইলন নট, এটা আমরা অ্যাপ্লাই করব মানে এখানে আমরা যে কোনো একটা, ধরো এই এত ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার মধ্যে আমরা এল দৈর্ঘ্যের সিলিন্ডারটাকে নিয়ে নেব। তাহলে এল দৈর্ঘ্যের সিলিন্ডারকে যখন নেব, আমরা কি করব, তার চারপাশে যেহেতু আমরা বদ্ধ করব, একটা বদ্ধ তল কল্পনা করব। সবসময় আমরা বলি যে এখানে যে একটা বদ্ধ, যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব যে পয়েন্টে, তার সেই পয়েন্টটাকে নিয়ে তার চারদিকে আমরা একটা বদ্ধ তল কল্পনা করবো, যাতে চার্জটা সেই বদ্ধ তলের ভিতরে থাকে, এনক্লোজড বাই দ্য সারফেস, এটা জন্য উপর। তাহলে বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত থাকতেই হবে। বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত থাকা মানে আমরা এল দৈর্ঘ্যের ক্ষেত্রে বলছি আর কি। তাহলে স্বাভাবিক এখানে সিমেট্রি রয়েছে, চার সিমেট্রি, হ্যাঁ যেটা আমরা বলছিলাম যে সিমেট্রি রয়েছে মানে এখানে ইউনিফর্ম চার্জ ডেন্সিটি থাকবে। ধরো এখানে তো তার বা সিলিন্ডার, তার মানে আমরা বললাম যে প্রতি একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা, লাইন চার্জ ডেন্সিটি। তাহলে ল্যামডা মানে যদি এল দৈর্ঘ্যের সিলিন্ডার যদি আমরা নিই, তাহলে এল দৈর্ঘ্যের মধ্যে কত চার্জ থাকবে, মানে এই যে সিলিন্ডারটা, মানে বাইরে যে আমরা তলটা নিয়েছি, বদ্ধ তল নিয়েছি, সেটা কত পরিমাণ চার্জকে এনক্লোজ করছে, না এল ইন্টু ল্যামডা বাই এপসাইলন নট। ই তো ডিএসএস, তাহলে এই যে চারপাশে যে বদ্ধ তলটা, বক্র তলটা রয়েছে, তার যে এরিয়ার অভিমুখ যেদিকে, ই অভিমুখ তো সেই দিকে, তাহলে ই ডিএস মানে ইন্টিগ্রেশন ই ডিএস আমরা লিখতে পারি এল ল্যামডা বাই এপসাইলন নট। ই তো ইউনিফর্ম কনস্ট্যান্ট এক্ষেত্রে, প্রত্যেকটা এর ক্ষেত্রে তলে প্রত্যেকটা বিন্দুতে, তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস এল ল্যামডা বাই এপসাইলন নট। তাহলে ডিএস, তাহলে এল দৈর্ঘ্যের এই যে সিলিন্ডারটা নিয়েছি, যেখানে মানে ধরো আমরা এইখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাইছি, তাহলে সেই পর্যন্ত মানে তার সাপোজ মানে আর দূরত্বে, অক্ষ থেকে আর দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো, অক্ষ থেকে আর দূরত্ব। তাহলে অক্ষ থেকে আর ব্যাসার্ধ নিয়ে আমরা একটা সিলিন্ডার নিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে এল দৈর্ঘ্যের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত হবে 2 পাই আর এল, এল ল্যামডা বাই এপসাইলন নট বা ই ইকুয়ালস টু কত দেখছি ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। এটা কিন্তু আমরা আগেও পেয়েছি।
এবং যথেষ্ট সেক্ষেত্রে আমরা দেখবো যে যথেষ্ট বড় ক্যালকুলেশন, কিন্তু এখানে কয়েকটা মানে জাস্ট অনেক সিম্পলি হয়ে গেল। সিমেট্রি থাকার জন্য, ইউনিফর্মিটি থাকার জন্য ইজি নিয়ে গেল। তার মানে গসেস ল কিন্তু অনেক ইজিয়েস্ট ফর্ম, মানে প্রবলেমটাকে আরো ইজি করছে, যেটা কুলম্বস ল থেকে সম্ভব নয়। কুলম্বস ল একটাই অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল সুপারপজিশন। মানে সিমেট্রি থাকলেও সেই সুপারপজিশন করে আসতে গিয়ে যদি আমরা দেখবো যে যত মানে সে যদি স্ফেরিক্যাল সিমেট্রি বা যাই হোক না কেন, যখন বড় বড় ইন্টিগ্রেশন, বোরিং, খুব ল্যাবোরিয়াস ক্যালকুলেশন, কিন্তু এখানে খুব ইজিলি সেটা করা যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা গসেস লর, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনটা আরো ইজি হচ্ছে, আমাদের এটা সুবিধা দিচ্ছে। অবশ্যই সিমেট্রি থাকতে হবে, সিমেট্রি থাকার জন্য এটা সম্ভব, নাহলে কিন্তু দুটোই একই, সেই চার্জ এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সম্পর্ক। ইলেকট্রিক ফিল্ড কিন্তু সিমেট্রি প্রবলেম হলে তখন গসেস ল ইউজ করাটাই সুবিধাজনক। এবং এখানে একটা কথা বলি, গসেস ল আমরা যে চার্জ গসেস ল করার ক্ষেত্রে আমরা কি হচ্ছে, সিমেট্রি থাকলে চার্জটাকে ঘিরে ফেলার জন্য চারদিকে আমরা একটা বদ্ধ তল কল্পনা করছি। এই তলটাকে আমরা গাউসীয় তল বা গসিয়ান সারফেস বলছি আমরা। গসিয়ান সারফেস কোনো মানে বাস্তবে কোনো সারফেস নয়, এটা একটা কাল্পনিক, মানে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো সেই সিমেট্রি অনুযায়ী সেই বিন্দুটাকে নিয়ে আমরা আধানের চারদিকে একটা তল কল্পনা করবো, সেটা হচ্ছে গাউসীয় তল। এবারে আমরা আসি গসেস লটাকে আমরা ম্যাথমেটিক্যাল লেভেলে প্রুভ করি, প্রমাণ করবো। আমরা তো ফিজিক্যালি কি করে গসেস লতে পৌঁছলাম সেটা আলোচনা করলাম। ধরো কোনো একটা বিন্দুতে কিউ চার্জ রয়েছে, আমরা আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করছি। তার জন্য সাপোজ এখানে আমি বললাম যে এটা একটা আমরা যে কোনো একটা তল নিলাম, বদ্ধ তল নিলাম। তাহলে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব, এটা কিউ বিন্দুর জন্য মনে করো এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই। তাহলে এইখানে যেহেতু এখানে তো সুষম তড়িৎ ক্ষেত্র হবে না স্বাভাবিকভাবে, এখানে আমরা কি করব, খুব ক্ষুদ্র একটা তল ডিএস বা ডিএ নিলাম, যার অভিমুখ ধরে ইর সাথে থিটা কোণ করে রয়েছে, থিটা। তাহলে এখানে ফ্লাক্সটা কত হবে, ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, ই ডট ডিএস। তাহলে ই ডট ডিএস বা ই ডিএস কস থিটা। ই মানে কিউ বাই 4 পাই ইপসাইলন নট আর স্কয়ার, আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ডিএস কস থিটা। তাহলে কিউ বাই 4 পাই ইপসাইলন নট ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এই হবে ডিএস কস থিটা বাই আর স্কয়ার, এখানে ডিএস নিয়েছি, তাহলে আমরা এই ভাবতে ডিএস ক্ষুদ্র তলের ক্ষেত্রফল, আর হচ্ছে এই বিন্দু থেকে মানে যে বিন্দু থেকে আমরা চার্জটা মানে ক্ষেত্রফল নির্ণয় করছি, যে চার্জটা যে বিন্দুতে রয়েছে সেটা আর দূরত্বে রয়েছে, তাহলে এখানে যে আমরা একটা কোণ একটা ভাবি, তাহলে ডিএস কস থিটা বাই আর স্কয়ার কি বোঝাবে, এটা এটা ওই আর বিন্দুতে মানে সরি কিউ যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুতে ডিএস এর জন্য একটা সলিড অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে, ঘনকোণকে বোঝাচ্ছে। তাহলে ডিএস কস থিটা বাই আর স্কয়ার এটা ঘনকোণ, আমরা আগেই পড়েছি ঘনকোণের আলোচনা থেকে, ই বাই 4 পাই ইপসিলন নট ডি ওমেগা। তাহলে মোট ফ্লাক্স, টোটাল ফ্লাক্স কত হবে, ইন্টিগ্রেশন ডি ফাই, তার মানে টোটাল ফ্লাক্স মানে পুরো, তাহলে এনক্লোজ করতে হবে, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। তার মানে যদি আমরা আসি কিউ বাই 4 পাই ইপসাইলন নট, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ডি ওমেগা। তাহলে মোট ঘনকোণ কিউ বিন্দুতে বা কিউ আধান যে পয়েন্টে রয়েছে সেই পয়েন্টে মোট চারদিকে মোট সলিড অ্যাঙ্গেল ঘনকোণ, এটা কত, টোটাল সলিড অ্যাঙ্গেল কত হয়, টোটাল অ্যাঙ্গেল যেমন 2 পাই 360 ডিগ্রি পায়, সেমন টোটাল সলিড অ্যাঙ্গেল কত হবে 4 পাই। তাহলে কিউ বাই 4 পাই ইপসাইলন নট, টোটাল সলিড অ্যাঙ্গেল 4 পাই, তাহলে কত হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। তার মানে এটাই
তার মানে আমরা পেলাম ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E dot ds equals to q by epsilon, এটা হচ্ছে গসেস ল। ঠিক আছে, এবারে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো গসেস ল থেকে আমরা কুলম্বস ল আসবো, যে গসেস ল যে কুলম্বস ল একই ব্যাপার, সেটা আমরা গসেস ল থেকে তাহলে কুলম্বস লটা প্রুভ করে দেখাবো, প্রমাণ করে দেখাবো। তাহলে কুলম্বস ল from গসেস ল। গসেস ল থেকে কুলম্বস ল আমরা দেখাবো। ধরো এখানে একটা চার্জ রয়েছে Q1, এইখানে চার্জ রয়েছে Q2, দুটো স্থির বিন্দুদের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে কুলম্বস ল থেকে তো আমরা জানি যে এদের মধ্যে ক্রিয়াশীল যদি দুটো সেম চার্জ হয়, ক্রিয়াশীল বিকর্ষণ বল হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এটা কিন্তু কুলম্বস ল থেকে আমরা জানি, এটা আমরা গসেস ল থেকে দেখাবো। তাহলে প্রথমে যদি আমরা ধরে নিই যে Q1 টা হচ্ছে আমার সোর্স চার্জ, তাহলে Q1 চার্জের জন্য প্রথমে আমরা করব গসেস ল অ্যাপ্লাই করে r দূরত্বে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে। তাহলে r দূরত্বে এখানে ইলেকট্রিক ফিল্ড করতে গেলে আমি কি করব, তাহলে Q1 এর চারদিকে আমরা একটা গসিয়ান স্ফিয়ার, এই বিন্দুটার ভিতরে একটা স্ফিয়ার লাগবে, গসিয়ান স্ফিয়ার আমরা কল্পনা করলাম, এটা একটা গাউসীয় তল নিলাম। তাহলে সেক্ষেত্রে গসিয়ান স্ফিয়ার নিলে তাহলে গসেস ল যদি আমরা অ্যাপ্লাই করি, সারফেস ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds ইকুয়ালস টু কি হবে, এনক্লোজ চার্জ কত Q1, তাহলে Q1 বাই এপসাইলন নট। এখানে তো সিমেট্রি থেকে যে E এর অভিমুখ যেদিকে হবে, এই স্ফিয়ারের যে কোনো বিন্দুতে তার তলের অভিমুখ সেই একই দিকেই, E আর ds একই অভিমুখে রয়েছে, তাহলে E ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ds সেম হয়ে গেল, মানে cos 0 তে 1 Q1 বাই এপসাইলন নট। তাহলে সারফেস, তাহলে একটা এই r ব্যাসার্ধের যে স্ফিয়ার গোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কয়ার। তাহলে E ইনটু 4 পাই r স্কয়ার সমান Q1 বাই এপসাইলন নট, বা E সমান Q1 বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। এটা r দূরত্বে তাহলে তড়িৎ ক্ষেত্র পেলাম। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে Q2 এর উপর তড়িৎ বল কত, F ইকুয়ালস টু, তাহলে Q2 ইনটু তড়িৎ ক্ষেত্র, তাহলে কত হচ্ছে Q1 Q2 বাই 4 পাই r স্কয়ার। তাহলে এটা হচ্ছে কুলম্বস ল, যা আমরা দেখালাম গসেস ল থেকে। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্ত।